আমার দিদির তখন সদ্য বিয়ে হয়েছে। সে সময় আমি দিদির বিয়েতে যেতে পারিনি। কারণ আমার পরীক্ষা, হোস্টেলে থেকে পড়াশোনা করছিলাম। আর আমি দিদির সঙ্গে পড়াশোনা করছিলাম। এখন অনেকদিন পরে আমি দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি। প্রায় ৩ মাস পরে দিদি আর জিজাজির সঙ্গে গিয়েই দেখা হবে। জিজাজির ছবি পর্যন্ত এখনো দেখিনি। গিয়েই দিদিকে জড়িয়ে ধরব। যখন দিদি আর জিজাজির বিয়ে ঠিক হয়েছিল, তখন আমি বাড়িতে ছিলাম না। ছুটি নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ছুটি না পাওয়ায় যেতে পারিনি। এখন আমার সব পরীক্ষা শেষ। পুরো ১ মাসের ছুটি পেয়েছি। কাল সকাল হলেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। জিজাজি কেমন হবেন জানি না। তাঁর স্বভাব কেমন হবে? আমার রুম পার্টনার তার জিজাজির কথা বলে। বলে, জিজাজি বলে, শালি তো আধেক ঘরের বউ। দিদির উপর যত অধিকার তোমার উপরও তত অধিকার। এমন এমন কথা বলে যে শুনলে আমার লজ্জা হয়। আমারও মনে হয় কাশ আমারও জিজাজি থাকতো। এখন তো দিদির বিয়ে হয়ে গেছে, মানে আমারও জিজাজি আছে। তিনিও হয়তো আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবেন। যেমন আমার বন্ধু সোনম বলে, আমি দিদির সঙ্গে দেখা করে জিজাজির সঙ্গে সিনেমা দেখতে যাব। মজা করব আর অনেক কিছু শপিং করাবো। সন্ধ্যায় আমি বাড়ি পৌঁছলাম। মম্মি পাপার সঙ্গে দেখা করতে হবে। মম্মি বললেন, ঠিক আছে, ২ দিন পরে তোর দিদি শ্বশুরবাড়ি আসবে। মম্মি বললেন, ঠিক আছে, ২ দিন পরে তোর দিদি দেখা করে নিস। আমি বললাম, শ্বশুরবাড়ি আসবে? ও তো শ্বশুরবাড়িতেই থাকবে না। মম্মি বললেন, না তোর জিজাজি, ও তো শ্বশুরবাড়িতেই থাকবে না। মম্মি বললেন, না, তোর জিজাজি যেখানে চাকরি করেন সেখানেই দিদিকে নিয়ে গেছেন। এ কথা শুনে আমি মন খারাপ করে ফেললাম। এখন কয়েকদিন অপেক্ষা করতে হবে। মম্মি, আমি দিদি আর জিজাজির বাড়ি চলে যাই। মম্মি বললেন, তুই একা কি করে যাবি? ওকে আসতে দে, তারপর গিয়ে দেখা করে নিস। আমি একা করলাম। দিদির সঙ্গে কথা বলে বাড়ির ঠিকানা নিয়ে নিলাম। তারপর মম্মি পাপাকে বললাম, আমি ঠিকানা নিয়েছি, চুপ পৌঁছে ফোন ফোন করব। মম্মি বললেন, ঠিক আছে, ভালো করে যা। সন্ধ্যা নাগাদ আমি দিদির বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। বাড়ি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পৌঁছেই দিদিকে জড়িয়ে ধরলাম। দিদি লাল শাড়ি পরে, হাতে চুড়ি, গলায় মঙ্গলসূত্র, মাথায় সিঁদুর দিয়ে খুব সুন্দর লাগছিলেন। আমি দিদির কানে বললাম, দিদি, জিজাজি কোথায়? তাঁর সঙ্গে দেখা করাবে না? দিদি হেসে বললেন, এখনো অফিস থেকে আসেননি। তুই ভিতরে, ততক্ষণে গিয়ে ফ্রেশ চলে আসবেন। আমি চা বানাই। ততক্ষণে সামনে থেকে জিজাজি এসে পড়লেন। আমার চোখ ফাঁকা হয়ে গেল। এত সুন্দর জিজা! কোনো হিরোর চেয়ে কম নন। জিজাজির চোখ আমার উপর পড়তেই তিনি হেসে বললেন, সোনাক্ষী, তুমি এসে গেছ। আমি নিজেকে সামলে নিয়ে একটু অভিমান করে বললাম, জিজা, আপনি তো আমাকে দেখতে আসেননি, আমি এসে গেলাম। বলুন তো আপনার শালী সাহেবা আপনার কেমন লাগল? জিজাজি হেসে বললেন, ভাই, আমার শালী সাহেবা তো খুব সুন্দরী হয়েছে। তারপর বললেন, আচ্ছা, আমাকেও বল তো, আমি তোমার কেমন মনে লেগে গেছেন? আমি জিজাজির কাছে গিয়ে তাঁর চোখের দিকে তাকিয়ে বললাম। জিজাজি একটু লজ্জা পেলেন। তারপর বললেন, চলো, তোমার দিদি চা বানিয়েছে, একসঙ্গে চা খাই। আমরা সবাই বসে চা আর কিছু স্ন্যাক্স খেতে লাগলাম। আমার চোখ জিজাজি থেকে সরছিল না। চুপি চুপি তাকে দেখছিলাম। একটু পরে দিদি বললেন, চলো খাওয়া দাওয়া করে নিই। আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। দিদি আমার পছন্দের খাবারই রেঁধেছিলেন। তারপর সবাই নিজের ঘরে চলে গেলাম। দিদি বললেন, সোনাক্ষী, এই ঘরটা তোমার, জিনিসপত্র রেখে রাত হয়ে গেছে, মোবাইল দেখবে না, শুয়ে পড়ো। আমি বললাম, জি দিদি। দিদি নিজের ঘরে চলে গেলেন। জিজাজিকে দেখার পর আমার চোখে ঘুম কোথায়? জানতাম না জিজা এত সুন্দর।
বন্ধুর জিজার কথা মনে পড়তে লাগলো। রোহন জিজার সঙ্গে শুয়ে শুয়ে কল্পনা করতে লাগলাম। হঠাৎ খুব তৃষ্ণা পেল। ঘর থেকে বেরোলাম। দিদি আর জিজার ঘর থেকে অদ্ভুত শব্দ আসছিল। আর একটু কাছে গেলাম। ঘরের জানালার জাফরই খোলা ছিল। শব্দগুলো আমাকে মাতোয়ারা করে দিচ্ছিল। দেখে আমার হুঁশ উড়ে গেল। রোহন জিজা আর দিদি যে অন্তরঙ্গ মুহূর্তে ছিলেন তা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আস্তে আস্তে নিজের ঘরে ফিরে ফিরে বিছানায় লুটিয়ে পড়লাম। সেই দৃশ্য চোখের সামনে ঘুরতে লাগল। বন্ধু বলেছিল জিজা আমার সঙ্গেও সেই সব করে যা দিদির সঙ্গে করে। আর তোকে তো জানিস এতে কত মজা। আমিও সেই সব আমার জিজাজির কাছ থেকে চাইছিলাম। শেষ পর্যন্ত শালি তো আধেক ঘরের বউই হয়। আজ জিজাজির ছুটি। সন্ধ্যা হলে দিদিকে কোনো কাজে বাইরে যেতে হলো। যাওয়ার আগে আমাকে বললেন, সোনাক্ষী, চা বানিয়ে নিজেও খেও আর জিজাজিকেও দিও। আমি বললাম, জি দিদি, আপনি চিন্তা করবেন না, আমি জিজাজির খেয়াল রাখব। দিদি বললেন, ঠিক আছে, আসতে কিছু সময় লাগবে। দরজা বন্ধ করে নিস। দিদি চলে গেলেন। আমি দরজা বন্ধ করলাম। জিজা আর আমি আজ বাড়িতে একা। এই কথাটা আমাকে শান্তি দিচ্ছিল। তাড়াতাড়ি চা বানিয়ে ২টো কাপ নিয়ে জিজার ঘরে গেলাম। জিজা বিছানায় শুয়ে কিছু ভাবছিলেন। আমি বললাম, জিজাজি, এই চা খান। জিজা বললেন, সোনাক্ষী, টেবিলে রেখে দাও, একটু পরে খাব। আমি বললাম, কেন রোহন জিজা আমার সঙ্গে চা খেতে চান না? তিনি বললেন, এমন কথা না, শুধু একটু টেনশন আছে। আমি বললাম, চা খান। আমি তো আছি, টেনশন কিসের? চা হাতে ধরিয়ে দিয়ে তার কাছে বসে পড়লাম। রোহন জিজা বললেন, সোনাক্ষী, তোমার ফিগার তো খুব মস্ত। আমি বললাম, আপনিও জামা পরেছিলাম। যে জিজা আমার শরীরের দিকে তাকিয়েছিলেন। আমার নিকার এত ছোট ছিল যে কাছে বসতেই নিচের দিক সব দেখা যাচ্ছিল। চা খেতে খেতে জিজার নজর আমার ২ উরুর মাঝে চলে যাচ্ছিল। উপরের টপের কয়েকটা বোতাম খোলা রেখেছিলাম। রোহন জিজা রোহন জিজা বললেন, সোনাক্ষী, তুমি তোমার দিদির চেয়েও অনেক বেশি সুন্দরী। তোমার এই উঁচু বুক, গোরার শরীর দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আমি বললাম, কেন রোহন জিজা? অন্য কেউ কেন? আপনি আমার পাগল হবেন না? তিনি হেসে বললেন, আমি তো প্রথম নজরেই তোমার পাগল হয়ে গেছি। তাহলে জিজা এত দূরে সন্দেহ না করেন বলে। আজ আমরা দুজনে বাড়িতে একা। দিদি ৪-৫ ঘন্টা আ দিদি ৪-৫ ঘন্টা পরে আসবেন। আসার আগে ফোনও করবেন বলে গেছেন। জিজা বললেন, হ্যাঁ, সে কথা তো ঠিক। তারপর তিনি আমার উরুতে হাত বুলাতে লাগলেন। আমারও ভালো থামলাম না। আমিও তো এটাই চেয়েছিলাম। রোহন জিজা আমার জামার সব বোতাম খুলে দিলেন। তারপর ব্রা খুলে ফেলে দিলেন। তাঁর চোখ লাল হয়ে উঠেছিল। আমিও এত সুন্দর, আর আমার শরীর এমন যে কেউ দেখলে মরে যেতে পারে। আজ আমার প্রথমবার, তাও জিজার সঙ্গে। আমি মাতোয়ারা হয়ে যাচ্ছিলাম। রোহন জিজা বললেন, সোনাক্ষী, যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন থেকেই এটা করার জন্য উদগ্রীব হয়ে আছি। কিন্তু সুযোগ পাইনি বলে নিজেকে সামলে রেখেছিলাম। আজ সুযোগ পেয়েছি। আমি বললাম, দিদি জানতে পারলে? তিনি বললেন, কিছু জানতে পারবে না। তারপর তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে চুমু খেতে লাগলেন। তার আঙুল আমার ২ উরুর মাঝে ঘষতে লাগল। আমার এত ভালো হচ্ছিল, আমি চোখ বন্ধ করে দিলাম। রোহন জিজা আমাকে চুমু খেতেই লাগলেন। আমি বললাম, জিজা, সেই রাতে আপনি দিদির সঙ্গে সম্পর্ক তৈরি করছিলেন। তখন আপনাদের ঘরের জানালা একটু খোলা ছিল। আমি জল খেতে উঠে দেখেছিলাম। জানালা দিয়ে উঁকি মেরে দেখেছিলাম আপনারা দুজনে কিভাবে একে অপরকে ধরেছিলেন কোনো কাপড় ছাড়াই। আর দিদি আপনার দেওয়া যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। রোহন জিজা বললেন, কেন?
তোমারও সেই যন্ত্রণা দরকার? আমি বললাম, হ্যাঁ, আমারও সেই যন্ত্রণা দরকার। তিনি আমাকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন আর এত ভালোবাসলেন যে আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছিল। বন্ধুর সব কথা মনে পড়ছিল। সে বলেছিল তার জিজা কিভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে। রোহন জিজা আমার শরীর এত চেপে ধরলেন, এত নিংড়ে দিলেন যে আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। কেন জানি না, সেই যন্ত্রণাও সহ্য করতে আমার মজা লাগছিল। আমি তাকে থামাতে পারছিলাম না। জিজা আমার সঙ্গে যাকে করতে দিয়েছি, তিনি আমার ২ উরুর মাঝে যে আমি তাকে করতেইছি। কয়েকদিন পরে আমি দিদি আর জিজেপে চুমু খেতে লাগলেন। আর জিজার বাড়ি থেকে চলে যাব। সেই স্মৃতির ভরসায় দিন কাটাতে হবে। রোহন জিজা ততক্ষণ আমার শরীর ছাড়েননি, যতক্ষণ না দিদি বাড়ি এসে পৌঁছলেন। তিনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে আমার শরীর ক্লান্ত হয়ে চুরমার হয়ে গিয়েছিল। রোহন জিজাও ক্লান্ত দেখাচ্ছিলেন। তিনি বললেন, সোনাক্ষী, কাপড় পরে নাও, তোমার দিদি আসছেন। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে কাপড় পরে নিজের ঘরে চলে গেলাম। সেই রাতের পর থেকে আমার আর জিজার মধ্যে একটা গোপন বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। কয়েকদিন পরে যখন আমি বাড়ি ফিরলাম, তখনও সেই স্মৃতিগুলো চোখের সামনে ঘুরতে থাকল। দিদির সঙ্গে সবকিছু স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে জানতাম কিছু জিনিস আর আগের মতো নেই। নিষিদ্ধ ইচ্ছা একবার জেগে উঠলে মানুষকে এমন পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।